হ্যালো গুড ইভিনিং স্টুডেন্টস। তো আজকে আমাদের লেকচার নাম্বার 3 কোষ বিভাজন চ্যাপ্টারের আজকে লাস্ট লেকচার। গতদিন আমরা মাইটোসিস পড়েছিলাম, মাইটোসিস তারপরে আমরা কোষ চক্র মানে সেল সাইকেল পড়েছিলাম। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিওসিস, কোষ বিভাজন, মিওসিসের তাৎপর্য। ব্যাস এইটুকু টপিক পড়লেই আমাদের এই চ্যাপ্টার আজকে কমপ্লিট হবে। তো মিওসিস কোষ বিভাজন যেটা, সেটা তোমাদের অনেকেরই প্রবলেম থাকে। মাইটোসিসটা ইজি লাগে, মিওসিসটা একটু ঝামেলার মনে হয়, কঠিন লাগে। তো আজকের ক্লাস যদি মন দিয়ে করো তো মিওসিসে আশা করি কোনো রকম কোনো সমস্যা থাকবে না। চলো শুরু করা যাক। মিওসিস কোষ বিভাজন মিওসিস কোষ বিভাজন বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে মিওসিস কি। তো মিওসিস কি আমরা এর আগেও বলেছি, তারপরেও একটু মনে করিয়ে দিই। মিওসিস কোষ বিভাজন হচ্ছে, একে হ্রাস বিভাজন বলা হয়। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। কেন বলা হয়? কারণ মিওসিস কোষ বিভাজনে জনিত্রিক বা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে এসে অর্ধেক হয়ে যায়। মানে জনিত্রী বা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যদি 2n থাকে, তাহলে অপত্য কোষে এসে কোষ বিভাজনের পরে এসে কি হয়ে যায়? n সংখ্যক। আর মিওসিস পরপর দুবার বিভাজিত হয়। তো প্রথমটাকে আমরা বলবো মিওসিস 1 আর দ্বিতীয় ধাপটাকে বলবো মিওসিস 2। মিওসিস 1 যেটা, সেটাকে বলছি হ্রাস বিভাজন, আর মিওসিস 2 যেটা, সেটাকে বলছি সমবিভাজন। তো এই যে সমবিভাজন বলছি মিওসিস 2 কে, মিওসিস দুটো ধাপে বিভাজিত হয়। তো মিওসিস 2 যেটা সমবিভাজন আমরা বলছি, সেটা অ্যাকচুয়ালি আমরা মাইটোসিস বলতে পারি, কারণ মাইটোসিসকেও সমবিভাজন বলা হয়। এবার মিওসিসের সময় কিছু কিছু টার্ম আসে মিওসিস কোষ বিভাজনে। একটা হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম, আরেকটা হচ্ছে যে সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড কি, কায়াসমা কি, ক্রসিং ওভার কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ক্রসিং ওভারটা কি। তো ক্রসিং ওভার দেখো, কি কি টপিক আমাদের বুঝতে হবে। এক হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম, আরেকটা কি সিস্টার ক্রোমাটিড, আরেকটা কি নন সিস্টার ক্রোমাটিড, আরেকটা কি ক্রসিং ওভার। দেখো সমসমস্ত ক্রোমোজোম কি। তো আমি এখানে একটা ক্রোমোজোম ড্র করছি। এই ক্রোমোজোমটা, এবার এর এখানে কি আছে? একটা সেন্ট্রোমিয়ার আছে। এই জায়গায় ক্রোমোজোম জোড়া লেগে আছে। তো এই যে একটা ক্রোমোজোম আমি এঁকেছি, এই ক্রোমোজোমে আমরা জানি যে দুটো ক্রোমাটিড থাকে, একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড থাকে। তো ক্রোমাটিড দুটো এখন লেগে আছে, জোড়া লেগে আছে।
এখনো আলাদা হয়নি পরস্পর থেকে। আরেকটা ক্রোমোজোম আমি আঁকছি। আরেকটা ক্রোমোজোম আমি ড্র করেছি। এরও কি কোথায় জোড়া লেগে আছে? এরা সেন্ট্রোমিয়ার অঞ্চলে। তো বলছে যে সমস্ত ক্রোমোজোম, এবার সমস্ত ক্রোমোজোম, এই যে একটা কোষ আমি ড্র করলাম, এই কোষের ভেতরে ক্রোমোজোম আছে, তাহলে মাতৃকোষের যে পিতৃকোষ আর মাতৃকোষের ক্রোমোজোম জোড়া পরস্পর একসাথে জোড়ায় অবস্থান করে। মাতৃকোষে পিতৃকোষ মাতৃকোষের ক্রোমোজোম পরস্পর জোড়ায় অবস্থান করে, এদের সমস্ত ক্রোমোজোম বলে। তাহলে এটা একটা মাতৃকোষ, এর ভেতরে এটা মনে করো পিতৃকোষ, এটা মাতৃকোষ। তাহলে পিতৃকোষ মাতৃকোষের ক্রোমোজোম জোড়ায় অবস্থান করছে। এই জোড়ায় অবস্থান করা ক্রোমোজোমকে আমরা কি বলছি? সমস্ত ক্রোমোজোম। তাহলে কি সমস্ত ক্রোমোজোম কি? জোড়ায় অবস্থিত ক্রোমোজোম। এবার দেখো সমস্ত ক্রোমোজোম, তার ভেতরে এই সমস্ত ক্রোমোজোমকে আমরা ধরো সমস্ত কেন বলবো? সমস্ত কেন বলছি? সমস্ত বলছি কারণ সমস্ত ক্রোমোজোম সেই সমস্ত ক্রোমোজোমদের বলা হয় যারা এক তো জোটবদ্ধভাবে আছে, তাদেরকে সমস্ত ক্রোমোজোম। আর এই সমস্ত ক্রোমোজোম মানে কি? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান, ক্রোমোজোমের আকৃতি, ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ এর মধ্যে যে জিন থাকে, সেই জিনের যে সজ্জারীতি, মানে ডিএনএ এরও যে জায়গায় জিন থাকবে, এরও ডিএনএ সেই জায়গায় জিন থাকবে। আর এর যেখানে সেন্ট্রোমিয়ার অবস্থিত, এরও সেখানে সেন্ট্রোমিয়ার অবস্থিত। এরকম দুটো ক্রোমোজোমকেই আমরা সমস্ত ক্রোমোজোম বলি। এরকম দুটো ক্রোমোজোমকেই আমরা কি বলবো? সমস্ত ক্রোমোজোম। তাহলে সমস্ত ক্রোমোজোমের মানে কি? যে আকৃতি, জিন সজ্জারীতি, সেন্ট্রোমিয়ারের অবস্থান, আকৃতি, জিন সজ্জারীতি, সেন্ট্রোমিয়ারের অবস্থান প্রভৃতি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই ক্রোমোজোম জোড়াকে আমরা কি বলছি? সমস্ত ক্রোমোজোম। এদের মধ্যে কি একই কি? আকৃতি, জিনের সজ্জারীতি, সেন্ট্রোমিয়ারের অবস্থান। এই যে প্রভৃতি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, মানে এই তিনটে কি হবে? এদের একই হবে, সেম। এদেরকে আমরা কি বলবো? সমস্ত ক্রোমোজোম। কি বলবো? সমস্ত ক্রোমোজোম। সমস্ত ক্রোমোজোম। এই যে সমস্ত ক্রোমোজোম আমরা বুঝলাম। এবার আসছে সিস্টার ক্রোমাটিড কি, নন সিস্টার ক্রোমাটিড কি। তার আগে আমাদের এই প্রসেসটাকে একটু দেখতে হবে ভালোভাবে। যে বলছে এই যে সমস্ত ক্রোমোজোমের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। তাহলে এ যদি সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়,
ব্লু। দেখো, এ যদি সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া দুটি ক্রোমাটিডে বিভক্ত হয় তাহলে একে এরকম লাগবে। মানে দেখো, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড ছিল, এরা কেমন এরকম দুটো ক্রোমাটিডে বিভক্ত হয়ে গেছে। একটা ক্রোমোজোম দুটো ক্রোমাটিডে সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া, মানে এই অঞ্চলে বিভাজিত হয়নি, এই অঞ্চলটা ছাড়া দেখো লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে গেছে। আবার এই যে সমস্ত ক্রোমোজোমের আরেকটা ক্রোমোজোম, সেটাও কি সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে গেছে। তাহলে এর একটা ক্রোমাটিড, এর একটা ক্রোমাটিড, এরও একটা ক্রোমাটিড, এরও একটা ক্রোমাটিড, টোটাল কয়টা ক্রোমাটিড হলো? চারটে ক্রোমাটিড। কয়টা? চারটে ক্রোমাটিড হলো। এই যে চারটে ক্রোমাটিড, এদেরকে একসাথে আমরা বলছি টেট্রাড। কি? টেট্রাড। এর আগে এই যে সমস্ত ক্রোমোজোম, এখানে সমস্ত ক্রোমোজোম বলতে কয়টা ক্রোমোজোম আমরা জানলাম? যে দুটো ক্রোমোজোম, তাহলে জোড়া, এক জোড়া ক্রোমোজোম। তাহলে এই যে সমস্ত ক্রোমোজোম দ্বয়কে আমরা কি বলবো? এদেরকে বলে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট, বাই মানে দুটো, বাইভ্যালেন্ট, বা কি বলবো? ডায়াড বলবো, ডায়াড। তাহলে শর্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে, সমস্ত ক্রোমোজোম দ্বয়কে কি বলা হয়? বাইভ্যালেন্ট বা ডায়াড বলা হয়। এই সমস্ত ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া দুটি লম্বালম্বি ভাবে দুটি ক্রোমাটিডে প্রত্যেকটা বিভাজিত হচ্ছে। তো তার ফলে চারটে ক্রোমাটিড গঠিত হচ্ছে। এই চারটে ক্রোমাটিডকে আমরা কি বলছি? টেট্রাড। কি বলছি? টেট্রাড। এবার দেখো, এই যে টেট্রাড, এই দুটো ক্রোমোজোম, এই যে দুটো ক্রোমোজোম, এরা আমি এক্স শেপে করি প্রপারলি। এরা কখনো কখনো পরস্পরের মধ্যে লেগে থাকে। ক্রোমাটিড কখনো কখনো এদের পরস্পরের মধ্যে লেগে থাকে। সেটা এটা এটার সাথেও লেগে থাকতে পারে, আবার এর সাথেও লেগে থাকতে পারে। মানে এই যে ব্লু ব্লু, এই দুটো ক্রোমাটিডও পরস্পর জোড়া লেগে থাকতে পারে, আবার ব্লু ব্ল্যাক এই দুটো পরস্পর জোড়া লেগে থাকতে পারে। তো যখন এই যে জোড়া লাগার যে স্থানটা, এই জোড়া লাগার স্থানকে আমরা কি বলছি? কায়াসমা। কি বলবো? কায়াসমা। যেখানে সমস্ত ক্রোমোজোমের যে ক্রোমাটিড যে জায়গায় পরস্পরের সঙ্গে জোড়া লেগে থাকে এবং এক্স শেপের গঠন করে, এক্স শেপ, সেটাকে আমরা বলছি কায়াসমা। কায়াসমা। এবার মেন যে টপিকটা, সিস্টার ক্রোমাটিড কি আর নন সিস্টার ক্রোমাটিড কি। এখানে কয়টা ক্রোমাটিড হয়েছে? চারটে। এই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড, এই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড। বোঝা গেল? সিস্টার ক্রোমাটিড কাদের বলবো? দেখো, এ ব্লু, এ ব্লু, এটা একটাই ক্রোমোজোম থেকে এসেছিল। এ একটাই ক্রোমোজোম থেকে এসে এই যে দুটো ক্রোমাটিড গঠিত হয়েছে, তাহলে এই ক্রোমাটিডটাও কার অংশ? এর অংশ। এই ক্রোমাটিডটাও কার অংশ? এর অংশ। তাহলে এ যদি এদের প্যারেন্টস হয়, মনে করো মা হয়, তাহলে এ এই ক্রোমাটিডটা কোন মায়ের থেকে এসছে? এই মায়ের থেকে। এই ক্রোমাটিডটা কোন মায়ের থেকে এসছে? এই মায়ের থেকে। তাহলে একই মায়ের থেকে যারা আসে তাদেরকে আমরা কি বলি? ভাই বোন। তাহলে সিস্টার মানে কি? বোন। তাহলে বোন হবে কার? এই দুটো ক্রোমাটিডই একে অপরের সিস্টার।
এই দুটো ক্রোমাটিডই একে অপরের সিস্টার, যেহেতু ওরা একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুটো, তাহলে এইটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, সিস্টার। আবার সেম ভাবে এই যে ক্রোমোজোম থেকে এই ক্রোমাটিডটাও এসছে, এই ক্রোমাটিডটাও এসছে, তাহলে এদেরকে আমরা কি বলবো? এরাও একে অপরের সিস্টার, সিস্টার ক্রোমাটিড। তাহলে এই দুটো সিস্টার, আবার এই দুটো সিস্টার। আর নন সিস্টার ক্রোমাটিড কি? যারা একই মায়ের থেকে আসেনি। তার মানে কি, আমি যদি এই দুটোকে দেখি যে এই ব্লু আর এই ব্ল্যাক, এই ব্লু আর এই ব্ল্যাক, তাহলে এই দুটো ক্রোমাটিড কি? নন সিস্টার। এই দুটো ক্রোমাটিড কি? নন সিস্টার ক্রোমাটিড। ব্যাস হয়ে গেল সিস্টার আর নন সিস্টার ক্রোমাটিড বোঝা। দেখেছো? তাহলে সিস্টার ক্রোমাটিড কি, নন সিস্টার ক্রোমাটিড কি, গোলানোর কোনো দরকার নেই। কারণ দেখো একদম স্পষ্ট, দুটো ক্রোমোজোম জোড়ায় যাদের আকৃতি, জিনের সজ্জারীতি, সেন্ট্রোমিয়ারের অবস্থান একই, তারা কি জোটবদ্ধভাবে থাকে। কোথায় থাকে? মাতৃকোষের মধ্যে। কোথায় থাকে? এটা হচ্ছে মাতৃকোষ। মাতৃকোষের মধ্যে থাকছে। তাহলে এই মাতৃকোষের মধ্যে যে দুটি ক্রোমোজোম যাদের আকৃতি, জিনের সজ্জারীতি, সেন্ট্রোমিয়ারের অবস্থান একই, তারা জোটবদ্ধভাবে অবস্থান করে এদের সমসমস্ত ক্রোমোজোম বলে। সমসমস্ত ক্রোমোজোমকে বাইভ্যালেন্ট বা ডায়াটও বলছি। এই বাইভ্যালেন্ট, এই সমসমস্ত ক্রোমোজোম থেকে সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। তাহলে প্রত্যেকটা, তাহলে টোটাল কয়টা ক্রোমাটিড গঠিত হবে? 4টে ক্রোমাটিড। তাহলে সেটাকে আমরা কি বলছি? টেট্রাড গঠন করে। তো এই যে টেট্রাডের মধ্যে সিস্টার আর নন সিস্টার ক্রোমাটিড থাকে। কাদেরকে সিস্টার বলবো? যারা একই ক্রোমোজোম থেকে যে দুটো ক্রোমাটিড বেরিয়েছে তারা হচ্ছে সিস্টার। আর দুটো ভিন্ন ভিন্ন ক্রোমোজোম থেকে যে দুটো ক্রোমাটিড হয়েছে তাদেরকে আমরা নন সিস্টার বলবো। এর পরে যেটা, সেটা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার, ক্রসিং ওভার কখন ঘটে? দেখো আমি বলেছিলাম যে এই ক্রোমোজোম যে জোড়ায় জোড়ায় অবস্থান করছে, এদের মধ্যে ক্রোমাটিড কখনো কখনো পরস্পরের মধ্যে লেগে থাকে এবং এক্স শেপের আকৃতিতে লেগে থাকে। এবার সেটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেও লেগে থাকতে পারে, আবার সিস্টার ক্রোমাটিডের মধ্যেও লেগে থাকতে পারে। মনে করো এই তাহলে এই সিস্টার ক্রোমাটিডের মধ্যেও লেগে আছে। তো দুই জায়গাকেই যেখানেই লেগে থাকবে সেই অঞ্চলকে কায়াসমা বলবো। বাট সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে লেগে আছে এইখানে ক্রসিং ওভার হবে না। ক্রসিং ওভার কোথায় হবে? এই যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই হবে। সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয় না। যেমন ভাবে একই ভাই বোনের মধ্যে বিয়ে হয় না, তেমন সিস্টার ক্রোমাটিডদের মধ্যেও ক্রসিং ওভার হবে না। নন সিস্টার ক্রোমাটিড যারা, মানে যে ভাই বোন না, মানে বোন না, যেমন আমাদের বিয়ের সময় আমরা কি নিজেদের ভাই বোনের মধ্যে তো বিয়ে হয় না, তো সিস্টার ক্রোমাটিডের মধ্যেও ক্রসিং ওভার হবে না। ক্রসিং ওভার কাদের মধ্যে হবে? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। নন সিস্টার ক্রোমাটিড কোথায় হবে? নন সিস্টার ক্রোমাটিডে কি হবে? ক্রসিং ওভার। ক্রসিং ওভার কোথায় হবে? নন সিস্টার ক্রোমাটিডের যে অঞ্চলে কায়াসমা গঠিত, এক্স শেপের কায়াসমা, এই যে কায়াসমা জোড়া লেগে আছে, সেইখানেই হবে। নন সিস্টার ক্রোমাটিডের কোথায় হবে? যে জায়গায় কায়াসমা গঠিত হয়েছে, কায়াসমা অঞ্চলে। তো এই কায়াসমা অঞ্চলে কি ঘটে? ক্রসিং ওভার। ক্রসিং ওভার। আর নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যেই ক্রসিং ওভার ঘটে। নন সিস্টার
ক্রোমাটিডদের মধ্যেই ঘটে ক্রসিং ওভার। নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যেই ক্রসিং ওভার ঘটে। তাহলে আমরা বুঝলাম সমস্ত ক্রোমোজোম কি, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড আর ক্রসিং ওভার। কোনো কনফিউশন নেই? কোনো কনফিউশন নেই তো? ক্রসিং ওভারটাকে আমি এটা মুছে দিয়ে দেখে নাও, যদি কোনো প্রবলেম থাকে, আশা করি নেই, তো যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে তোমরা কমেন্টে বলবে, আমি নেক্সট ক্লাসে আবার বুঝিয়ে দেব। ক্রসিং ওভারটা কি সেটা আমরা দেখেছি, একটা ডায়াগ্রাম আমি ড্র করছি ক্রসিং ওভারের উপরে, তারপরে আমরা মিওসিসে যাব। ক্রসিং ওভার দেখো, সেন্ট্রোমিয়ার অঞ্চলে দুটো সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া দুটো ক্রোমাটিড লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে যাচ্ছে। এখান থেকে কি হচ্ছে, ক্রোমাটিড দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি জোড়া লেগে কায়াসমা গঠিত হচ্ছে। কায়াসমা গঠিত হচ্ছে এখানে। তো এটাকে কি বলছি, সমস্ত ক্রোমোজোম। আর এটা কি গঠন করছে, টেট্রাড গঠন করেছে। টেট্রাড। এখানে কি হচ্ছে, কায়াসমা ফর্মেশন হচ্ছে। তারপরে কি হচ্ছে দেখো, এখানে যে ক্রসিং ওভারটা হবে, তার মানে এই যে ব্ল্যাক কালারের ক্রোমোজোমটা এর যে এখানটায় ব্লু হয়ে যাবে, আর ব্লুটার জায়গায় ব্ল্যাক হয়ে যাবে। তার মানে কেমন, ক্রসিং ওভার যখন হবে দেখো, এই যে লাস্টে যেখানে কায়াসমা ফর্মেশন হয়েছিল, কায়াসমা জায়গায় যেখানে ক্রসিং ওভার হয়েছিল, সেখানে কি হবে, এই ব্লুটার কিছু অংশ ব্ল্যাকটার সাথে জুড়ে যাবে, আর ব্ল্যাকটার কিছু অংশ ব্লুটার সাথে জুড়ে যাবে। এই যে জুড়ে গেছে, তাহলে কি নতুন জিনের ফরমেশন হয়েছে। এদেরকে আমরা বলবো রিকম্বিনেন্ট। কি বলবো, রিকম্বিনেন্ট ক্রোমোজোম। রিকম্বিনেন্ট ক্রোমোজোম, ঠিক আছে। এখানে কি হয়েছে, ক্রসিং ওভার হয়েছে। কি হয়েছে,
ক্রসিং ওভার হয়েছে। ক্রসিং ওভার, তাহলে ক্রসিং ওভারের ফলে রিকম্বিনেন্ট ক্রোমোজোম সৃষ্টি হয়েছে। ব্যাস। তো মনে রাখবে ক্রসিং ওভারের কারণে জিনের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হয়। তার মানে দেখো, আমাদের বাবা মা তাদের থেকে আমরা এসেছি, কিন্তু কেউ একদম একদম D2 তার বাবার মতো বা মায়ের মতো, আইডেন্টিক্যাল টুইনস এর ব্যাপার আলাদা। তাছাড়া তাদের বাবার মতো বা মায়ের মতো একদম পুরোপুরি হয় না। কেউ হয়তো অনেকটা তার বাবার মতো দেখতে, কিন্তু তার মায়ের কোনো না কোনো বৈশিষ্ট্য তার ভেতরে আছে। আবার কেউ পুরোপুরি মায়ের মতো দেখতে, কিন্তু তার বাবার কোনো না কোনো বৈশিষ্ট্য তার ভেতরে আছে, কিন্তু সে হয়েছে একটা সম্পূর্ণ আলাদা, কিছুটা বাবার থেকে নিয়ে কিছুটা মায়ের থেকে নিয়ে। তো এই যে জিনের যে নতুন সঞ্চার, এইটা অ্যাকচুয়ালি ক্রসিং ওভারের জন্যই ঘটে, মিওসিস কোষ বিভাজনের জন্যই ঘটে। তাহলে ক্রসিং ওভার বুঝলাম। এবার মিওসিস কোষ বিভাজনটা আমরা দেখব। তো মিওসিস কোষ বিভাজনে কয়টা ধাপ বললাম আমি? একটা হচ্ছে মিওসিস 1, একটা হচ্ছে মিওসিস 1, আরেকটা কি মিওসিস 2। কারণ মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের পরপর দুবার বিভাজন ঘটে। একে আমরা মিওসিস 1 কে আমরা কি বলছি? মিওসিস 1 কে আমরা কি বলছি? হ্রাস বিভাজন। হ্রাস বিভাজন। আর মিওসিস 2 কে আমরা বলছি সমবিভাজন। এই সমবিভাজন মানে অ্যাকচুয়ালি দেখো, মাইটোসিসকেও আমরা সমবিভাজন বলি, তাহলে মিওসিস 2 কেও সমবিভাজন বলছি, এটা অ্যাকচুয়ালি মাইটোসিস আমরা বলতে পারি। তার মানে মিওসিস 2 এর ভেতরে যা যা ঘটবে মাইটোসিসে আমরা তাই তাই পড়েছি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তারপরে সাইটোকাইনেসিস পড়েছি, সাইটোপ্লাজমের বিভাজন পড়েছি। তো মিওসিস 2 টা ওই সেম, মিওসিস 1 টা বোঝার আছে, মিওসিস 1 টা নতুন। দেখো আমি ড্র করছি, এইটা হচ্ছে সমস্ত ক্রোমোজোম। দাঁড়াও, মাতৃকোষের ভেতরে সমস্ত ক্রোমোজোম, ঠিক আছে? মাতৃকোষ, তাহলে 2n সংখ্যক, এটা কি মাতৃকোষ বা জনন মাতৃকোষ। এর ভেতরে সমস্ত ক্রোমোজোম দুটি আছে। এরা কি করছে? মিওসিস 1 হচ্ছে, কিন্তু এরা কি করছে? ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া ক্রোমাটিডে বিভক্ত হচ্ছে। সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া দুটি ক্রোমাটিডের গঠন করছে। তাই তো? হয়ে গেল টেট্রাড গঠন। এবার কি হচ্ছে? দেখো,
সমস্ত ক্রোমোজোম দুটি আলাদা হয়ে যাচ্ছে, সমস্ত ক্রোমোজোম দুটি আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এর ক্রোমোজোম সংখ্যা কি হলো? n সংখ্যক, এরও n সংখ্যক। তাহলে এইটাকে বলছি আমরা মিওসিস 1। কি বলছি এটাকে? মিওসিস 1। কেন বলছি এটাকে মিওসিস 1? দেখো, সমস্ত ক্রোমোজোম ছিল, তারা টেট্রাড গঠন করেছে। কত? এখানে 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, তারপরে তারা আলাদা হয়ে গেছে, তারপরে তারা সমস্ত ক্রোমোজোম দুটি আলাদা হয়ে গেছে। তাহলে ক্রোমোজোম সংখ্যা কি হয়েছে? n সংখ্যক হয়ে গেছে। 2n থেকে n সংখ্যক, 2n থেকে কি হয়েছে? n সংখ্যক। তাহলে হ্রাস পেয়েছে। এই যে হ্রাসের কারণেই এটাকে আমরা কি বলছি? ক্রোমোজোম সংখ্যার হ্রাসের কারণেই মিওসিস 1 বলছি। এবার দেখো এখান থেকে কি হচ্ছে? মিওসিস 2 শুরু হচ্ছে। মিওসিস 2 তে যেমনটা আমরা মাইটোসিসে কি পড়েছিলাম, একটা ক্রোমোজোম নিয়েছিলাম, সেই ক্রোমোজোমের কি সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে এরকম ভাবে বিভাজিত, সেন্ট্রোমিয়ার অঞ্চল, সরি সেন্ট্রোজোম না, সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে বিভাজিত হয়ে কি দুটো ক্রোমাটিড দুই মেরুর দিকে চলে যাচ্ছিল। অ্যানাফেজীয় চলনে দেখেছিলাম, অ্যানাফেজ দশায় দেখেছিলাম। তাহলে এখান থেকে যে সেন্ট্রোমিয়ার অঞ্চলে মাঝ বরাবর ভাগ হয়ে দুটো ক্রোমাটিড দুই মেরুর প্রান্তে চলে যাচ্ছে, তারপরে তারা কি হচ্ছে? অপত্য ক্রোমোজোম তৈরি হচ্ছিল। সেই সেন্ট্রোমিয়ার নিয়ে তারা আবার একটা অপত্য ক্রোমোজোম তৈরি করছিল। তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? এই একটা ক্রোমোজোম, আবার এই একটা ক্রোমোজোম, দুটো অপত্য ক্রোমোজোম গঠিত হয়েছে। আর এদের কি? এদের সমবিভাজনে কি হচ্ছে? ক্রোমোজোম সংখ্যা একই থাকে, ক্রোমোজোম সংখ্যা একই থাকে, ক্রোমোজোম সংখ্যা একই থাকে, n নাম্বার অফ ক্রোমোজোম। কেন? তোমার এখানে দেখে মনে হতে পারে এখানে তো দুটো ক্রোমাটিড আছে, এখানে তো একটা ক্রোমাটিড আছে। না, ব্যাপারটা ওরকম না। যখন এরা বিভাজিত হয়েছে, এও হাফ সেন্ট্রোমিয়ার নিয়েছে, এও হাফ সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার মাঝ বরাবর বিভাজিত হয়ে গেছে। অ্যানাফেজীয় চলনের সময় এরা আস্তে 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 আবার ফর্মেশন হয়ে পুরোপুরি একটা ক্রোমোজোম গঠিত হয়। এর এই যে হাফ সেন্ট্রোমিয়ার নিয়েছিল, এর পুরো সেন্ট্রোমিয়ার নিয়ে নিয়েছে। আর এখানে যে একটা এ দেখতে পাচ্ছ, দেখো এখানেও ছিল। তাহলে n নাম্বার অফ ক্রোমোজোম কি? এখানেও n নাম্বার অফ ক্রোমোজোম ছিল, এখানেও n নাম্বার অফ ক্রোমোজোম ছিল, অপত্য ক্রোমোজোম। আবার সেম এর ক্ষেত্রেও তাহলে এটা কি হচ্ছে? অপত্য 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 কোষ গঠিত হচ্ছে। এটা ছিল মাতৃকোষ, এটা অপত্য কোষ। তাহলে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা ছিল কত? 2n সংখ্যক। আর দেখো অপত্য কোষে এসে সব n n n n হয়ে গেছে। তাহলে এদেরকে আমরা কি বলছি? মিওসিস 1 আর মিওসিস 2 বলছি। টোটাল একসাথে মিলে মিওসিস কোষ বিভাজন বলছি। মিওসিস 2। দেখো এটাকে আমরা কি বিভাজন বলছি? সমবিভাজন। সমবিভাজন। কেন সমবিভাজন বলছি? কারণ এখান থেকে যে মিওসিস 1 এর পরে যে কোষ বিভাজন শুরু হয়েছে, সেখানে দেখতে পাচ্ছি যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান, তার জন্য সমবিভাজন বলছি।
ঠিক আছে, ব্যাস দেখে নাও। এবার মিওসিস ওয়ানের যে বৈশিষ্ট্যগুলো সেটা আমরা দেখব। মিওসিস ওয়ানের বৈশিষ্ট্যগুলো, এটা অ্যাকচুয়ালি দেখো, জনন মাতৃকোষ বিভাজিত হয়ে কি তৈরি করেছে? গ্যামেট। কয়টা? 4টে অপত্য কোষ, এই প্রত্যেকটাই হচ্ছে গ্যামেট। 4টে অপত্য কোষ গঠিত হচ্ছে। বোঝা গেছে? দেখে নাও, দেখেছো? দেখেছো? তাহলে আমরা কি করব? মিওসিস ওয়ানের কি কি বৈশিষ্ট্যগুলো দেখব। মিওসিস ওয়ানের বৈশিষ্ট্য দেখব। মিওসিস ওয়ানের দেখো, প্রথম পয়েন্ট কি? সমস্ত ক্রোমোজোম মাতৃকোষে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। একে সমস্ত ক্রোমোজোম বলে। সমস্ত ক্রোমোজোম বলে। সেকেন্ড পয়েন্ট কি? সমস্ত ক্রোমোজোমের ক্রোমোজোম দ্বয়ের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে 4টে ক্রোমাটিড বা টেট্রাড গঠন করে। আর এই সমস্ত ক্রোমোজোমকে আমরা কি বলবো? বাইভ্যালেন্ট বা ডায়াড বলবো। 3 নাম্বার পয়েন্ট কি? এই যে টেট্রাড মানে ক্রোমাটিড গুলি, নন সিস্টার ক্রোমাটিডের
ক্রোমাটিডের মধ্যে কিছু অংশ পরস্পর জোড়া লেগে থাকে, এই অংশকে কায়াসমা বলে। এই 4 নম্বর পয়েন্ট কি, এই কায়াসমা অঞ্চলেই নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যেই কি হয়, ক্রসিং ওভার ঘটে। ব্যাস হয়ে গেল মিওসিস 1। লিখে নেবে, লিখে নাও। মুছে দিলাম। এখানে একটা পয়েন্ট মনে রাখবে, নোট বলে লিখে রাখতে পারো একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি, মিওসিস 1-এ কি হচ্ছে ক্রোমোজোমের পৃথকীকরণ হচ্ছে। কি হয়েছে, ক্রোমোজোমের পৃথকীকরণ। হয়। দেখো ক্রোমোজোম, শুধু সেই ক্রোমোজোম টেট্রাড গঠন করেছে, বিভাজিত কিন্তু হয়নি। সেই ক্রোমোজোম এর কি হয়েছে, পৃথকীকরণ। কোনো আর দেখো, এটা একটা আলাদা ক্রোমোজোম, এটা একটা আলাদা ক্রোমোজোম, তাদেরই তো পৃথকীকরণ ঘটেছে, তাই তো। বাট কিন্তু মাইটোসিসে বা মিওসিস 2-তে কি হচ্ছে, ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে। দেখো মিওসিস 2-তে কি হয়েছিল, এই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। তাহলে মিওসিস 1-এ ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে, বাট মাইটোসিসে ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে। ঠিক আছে। এরপরে কি, মিওসিস 2, এরপরে থাকবে কি, মিওসিস 2। তো এটা তো আলাদা করে বলার কিছু নেই। মিওসিস 2 একে মাইটোসিসে যা হয়েছে, যা হয় এখানেও তাই হয়, তাই হয়। ঠিক আছে। মাইটোসিসে আমরা দেখেছিলাম ক্রোমোজোম থেকে দুটো ক্রোমাটিড
সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুই মেরু প্রান্তে চলে যাচ্ছে। এখানেও তাই হবে, এখানেও তাই হবে, এখানেও সেই অ্যানাফেজীয় চলন ঘটবে। বোঝা গেছে? তাহলে মিওসিস 1 মিওসিস 2 হয়ে গেল, হয়ে গেল। এখানেই আমাদের মিওসিস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কি হচ্ছে? মিওসিস এখানে শেষ হয়ে যাচ্ছে। তো এর দেখো, মিওসিসকে আমরা হ্রাস বিভাজন কেন বলি সেটা তো আমরা ওই সংজ্ঞা পড়ার সময়ই বলেছিলাম যে মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে এসে অর্ধেক হয়ে যায়। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। তার মানে মিওসিস কোষ বিভাজনে যে 4টে অপত্য কোষ তৈরি হয় সেই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তাই মিওসিস কোষ বিভাজনকে আমরা কি বলছি? হ্রাস বিভাজন। হ্রাস বিভাজন। আর ক্রসিং ওভার কাকে বলে? ক্রসিং ওভার কাকে বলে? মিওসিস কোষ বিভাজনে নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে যে খণ্ডাংশের বিনিময় হয়। মিওসিস কোষ বিভাজনে নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে যে খণ্ডাংশের বিনিময় হয়, যে খণ্ডাংশের বিনিময় হয় হলো তো খণ্ডাংশের বিনিময়। তাহলে মিওসিস কোষ বিভাজনে নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে যে খণ্ডাংশের বিনিময় ঘটে তাকে আমরা কি বলছি? ক্রসিং ওভার। তাকে কি বলছি? ক্রসিং ওভার। এবার দেখো মিওসিস কোষ বিভাজনের কেন দরকার? মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য। মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য। মিওসিসের তাৎপর্য কি কি? মিওসিসের তাৎপর্য কি? দেখো, মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যার হ্রাস ঘটে। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে এসে অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে কি? ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটছে। তাহলে মিওসিস কোষ বিভাজন যদি না হতো তাহলে ক্রোমোজোম সংখ্যা কি হতো? 2n থেকে 4n হয়ে যেত, 4n থেকে 8n, 8n থেকে 16n এভাবে চলে যেত, বেড়ে যেত, তাই তো? তাহলে ক্রোমোজোম সংখ্যা, মিওসিস কোষ বিভাজনের প্রথম তাৎপর্য হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে কারণ মিওসিস কোষ বিভাজনে এই যে 2n থেকে বিভাজিত হয়ে 4টে n n n n গ্যামেট তৈরি করেছিল, তারা আবার পরস্পরের মধ্যে মিলিত হয়ে কি হবে? তারা আবার পরস্পরের মধ্যে মিলিত হয়ে 2n সংখ্যক ক্রোমোজোম গঠিত করবে। এইভাবেই তো সার্কেলটা চলতে থাকে, সেল সাইকেল এইভাবেই তো চলতে থাকে। তাহলে যখন আমাদের মাইটোসিস হয় তখন আমাদের দেহের বৃদ্ধি ঘটে, তাই সে সমবিভাজন করে। আর মিওসিস কোথায় হয়? দেহকোষে তো হয় না, জনন মাতৃকোষে ঘটে। তার মানে পুরুষদের থেকে একটা গ্যামেট এসছে, মেয়েদের থেকে একটা গ্যামেট এসছে, তো সেই দুটো গ্যামেট মিলে আবার একটা মানুষের তৈরি, আবার একটা ছোট্ট মানুষের তৈরি হচ্ছে। এই জন্যই এইভাবেই মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। সেকেন্ড নাম্বার পয়েন্ট কি? জিনের প্রকরণের সৃষ্টি।
প্রকরণ ঘটে। যেহেতু নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে ঘটে, তাহলে কি জিনে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়। প্রকরণ ঘটে মানে জিনে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়, নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। ঠিক আছে। থার্ড নাম্বার পয়েন্ট কি, যে গ্যামেট উৎপাদন। গ্যামেট উৎপাদন, এই যে গ্যামেট উৎপাদন, এটা যেমন প্রাণী কোষের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তেমন উদ্ভিদ কোষের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। তো গ্যামেট যদি না তৈরি হয় তাহলে নতুন জীবের সঞ্চার হবে না, তাহলে গ্যামেট উৎপাদন কিভাবে হয়? মিওসিসের মাধ্যমে। মাইটোসিসে তো গ্যামেট উৎপাদন হয় না, মাইটোসিসে তো সমবিভাজন হয় 2n থেকে 2n। হ্যাঁ, গ্যামেট হতে গেলে n সংখ্যক ক্রোমোজোম লাগবে, n নাম্বার অফ ক্রোমোজোম। তাহলে গ্যামেট ফরমেশনের জন্য, গ্যামেট যে উৎপাদন হয়, তাহলে গ্যামেট উৎপাদনের জন্য মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব অনস্বীকার্য। আরেকটা কি, ক্রোমাটিডের খণ্ড বিনিময়। ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময়, ক্রোমাটিডের মধ্যে দেখো খণ্ড বিনিময়, ওই যে ক্রসিং ওভারের সময় যে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় হচ্ছে, সেই জন্য কি নতুন জিনের আবির্ভাব ঘটছে। তাহলে ক্রোমাটিডের খণ্ড বিনিময় হচ্ছে বলেই জিনের মধ্যে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। তাহলে জিনের প্রকরণ ঘটে, জিনের নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, ক্রোমোজোম সংখ্যা কোষে, ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। ব্যাস, পড়ে নেবে, বইয়ে ভালোভাবে লেখা আছে, আমি বুঝিয়ে দিলাম, মুখস্থ করার দায়িত্ব তোমাদের। এই চ্যাপ্টার শেষ, কিন্তু যাওয়ার আগে মিওসিস আর মাইটোসিসের মধ্যে পার্থক্য। মিওসিস কি পার্থক্য, মিওসিস আর মাইটোসিসের মধ্যে পার্থক্য। আগে মাইটোসিস লিখি, পরে মিওসিস লিখি, ভালো লাগবে। মাইটোসিস আর মিওসিস। মাইটোসিস কোষ বিভাজনে কি হয়? জনিত্রিক কোষের ক্রোমোজোম সংখ্যা বা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। এখানে কি লিখব, যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা
ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তাই মাইটোসিসকে আমরা বলছি সমবিভাজন, বলি, আর মিওসিসকে অর্ধেক হয়ে যায় তাই কি হ্রাস বিভাজন বলি। সেকেন্ড নাম্বার পয়েন্ট কি, একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, দুটি অপত্য কোষ গঠিত হয়। আবার মিওসিসে কি, একটি মাতৃকোষ থেকে জনিত্রী কোষ, জনিত্রী লেখো ভালোভাবে, মাইটোসিসে জনিত্রী লেখো, মাতৃ না বলে জনিত্রী লেখো ভালোভাবে। মিওসিসে তুমি মাতৃ লিখতে পারো। একটি মাতৃকোষ থেকে চারটে অপত্য কোষ সৃষ্টি হয়। কোষ গঠিত হয়। মাইটোসিস কোষ বিভাজনে কি হচ্ছে, ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে। আর মিওসিস কোষ বিভাজনে কি, ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে, ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে। স্থান যদি দেখি তাহলে মাইটোসিস কোষ বিভাজন জীবদেহের বর্ধনশীল স্থানে ঘটে। মিওসিস যদি দেখি তাহলে জীবের জনন মাতৃকোষে ঘটে, জনন মাতৃকোষে। মিওসিস হয়। এছাড়া কি, মাইটোসিসে ক্রসিং ওভার ঘটে না, মিওসিসে ক্রসিং ওভার ঘটে। ব্যাস লিখতে পারবে। তাহলে মাইটোসিস মিওসিসের মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রসিং ওভার কি সংক্ষেপে আসতে পারে, যে সমস্ত ক্রোমোজোমের যে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময় হয় তাকে আমরা ক্রসিং ওভার বলবো। তো এই চ্যাপ্টার এখানে শেষ হচ্ছে, কোষ বিভাজন আর কোষ চক্র আমাদের আজকের লাস্ট লেকচার ছিল, শেষ হয়ে গেছে। এর পরের দিন আমরা জনন পড়ব, যে জীব সেকেন্ড ইউনিট জীবনের প্রবাহ মাত্রা, তার যে সেকেন্ড চ্যাপ্টার জনন, পরের লেকচারে জনন শুরু হবে। আর এর যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা আমাদের লিঙ্কের থ্রু ফেসবুক পেজ হোক তোমরা পেয়ে যাবে, ভিজিট করো, স্টাডি অ্যান্ড জয়।
তাহলে তোমরা, আমি সেখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারে যা হতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট বলতে মোস্ট ইম্পর্টেন্টই, কোনো আলতু ফালতু কোশ্চেন দেবো না। পরীক্ষার পরে মিলিয়ে দেখবে যে সেখান থেকে সব কোশ্চেন ছিল কিনা, ব্যাস এইটুকুই। ততদিন ভালো থাকবে তোমরা, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে জনন চ্যাপ্টার নিয়ে। টাটা।